আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। তো পরিবেশ দূষণ এই যে কথাটা, এই কথাটার মধ্যে দুটি শব্দ রয়েছে, এক হচ্ছে পরিবেশ আর 2 নম্বর শব্দ হচ্ছে দূষণ। তো পরিবেশ বলতে কি বোঝায়? আমরা আগের ভিডিওতেই জেনেছি যে পরিবেশ বলতে বোঝায় হচ্ছে আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে। এবার আমরা দেখব হচ্ছে দূষণ বলতে কি বোঝায়। আমরা সকলেই জানি যে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রা অত্যন্ত উন্নত হয়েছে, কিন্তু মানুষের বিভিন্ন যে কার্যকলাপগুলো, যেমন প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার, বন্যপ্রাণী ধ্বংস, বৃক্ষচ্ছেদন, কারখানা স্থাপন প্রভৃতি অনভিপ্রেত কার্যের ফলে বায়ু, জল, মাটি ক্রমাগত দূষিত হচ্ছে। মানব সমাজ এবং সমস্ত জীবকুলের উপর নেমে আসছে চরম বিপর্যয়। এই বিপর্যয়টাই হচ্ছে পরিবেশ দূষণ। তো আমাদেরকে যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে পরিবেশ দূষণ বলতে কি বোঝো বা পরিবেশ দূষণের সংজ্ঞা দাও, তাহলে পরীক্ষায় আমরা কি লিখব? তো আমরা লিখব হচ্ছে যে কোনো প্রাকৃতিক কারণে কিংবা মনুষ্যসৃষ্ট কারণে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে পরিবেশের বিভিন্ন উপাদানগুলি যথা জল, বায়ু, মাটি প্রভৃতি এদের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যখন মানব সমাজ এবং সমস্ত জীবকুলের পক্ষে ক্ষতিকর হয়ে পড়ে, সেই অবস্থাকেই বলা হয় পরিবেশ দূষণ। এখানে বলে রাখি, প্রাকৃতিক কারণ বলতে কি বোঝাচ্ছে। প্রাকৃতিক কারণ বলতে বোঝাচ্ছে যেমন হচ্ছে দাবানল হতে পারে, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে পারে। আর মনুষ্য সৃষ্ট কারণ বলতে যেমন মানুষ বিভিন্ন গাছ কেটে ফেলছে, ফলে পৃথিবীর উষ্ণতাও বেড়ে যাচ্ছে, কিংবা হচ্ছে বিভিন্ন কলকারখানা স্থাপন করছে, বিভিন্ন যানবাহন থেকে যে ধোঁয়াগুলো নির্গত হচ্ছে সেই ধোঁয়াগুলো পরিবেশের মধ্যে অর্থাৎ বাতাসে মিশে আছে, বায়ুটাকে দূষিত করে দিচ্ছে। বিভিন্ন কলকারখানা থেকে যেসব বর্জ্য বাইরে বেরিয়ে আসছে সেগুলো নদীতে বা সমুদ্রে মিশছে, এর ফলে জলদূষণ ঘটছে। এভাবেই পরিবেশটা দূষিত হচ্ছে। তো এবার আমরা দেখব হচ্ছে দূষক বলতে কি বোঝায়। তো এই যে দূষক, দূষক বলতে বোঝায় যেসব পদার্থগুলো এই পরিবেশটাকে দূষিত করে সেই পদার্থগুলোকেই বলা হয় দূষক পদার্থ। দূষক পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, যথা অভঙ্গুর বা নন ডিগ্রেডেবল এবং ভঙ্গুর বা ডিগ্রেডেবল। তো এই অভঙ্গুর পদার্থ বলতে কি বোঝাচ্ছে? অভঙ্গুর পদার্থ বলতে বোঝাচ্ছে যেসব দূষক কণাগুলো এই প্রকৃতিতে সাধারণভাবে খুব সহজে মিশে যায় না, সেগুলোকে আমরা বলি হচ্ছে অভঙ্গুর পদার্থ। যেমন হচ্ছে নাইলন, পলিথিন, প্লাস্টিক, এইসব বর্জ্য পদার্থগুলো সহজে প্রকৃতিতে মেশে না, এগুলোকে বলা হচ্ছে অভঙ্গুর পদার্থ। আর ভঙ্গুর পদার্থ বলতে যেসব পদার্থগুলো সহজেই মাটিতে মিশে যায় সেগুলোকে বলা হয় ভঙ্গুর পদার্থ। যেমন হচ্ছে বিভিন্ন সবজির খোসা, গাছের পাতা, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের মলমূত্র প্রভৃতি। তো এই পরিবেশ দূষণ সম্পর্কে আমরা যখন আলোচনা করব, তো এটাকে আমরা চারটি ভাগে ভাগ করে নিব। 1 নম্বরে আমরা পড়ব হচ্ছে বায়ু দূষণ, 2 নম্বরে পড়ব হচ্ছে জলদূষণ, 3 নম্বরে পড়ব হচ্ছে মাটি দূষণ এবং 4 নম্বরে পড়ব হচ্ছে শব্দ দূষণ। তো আমরা আজকে এই ভিডিওতে বায়ু দূষণ নিয়ে আলোচনা করব, আর এই যে জলদূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ সেটা একটা আলাদা ভিডিওতে আলোচনা করব। তো দেখা যাক বায়ু দূষণ বলতে কি বোঝায়। পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে বায়ু দূষণের সংজ্ঞা লিখো, আমরা পরিবেশ দূষণের সংজ্ঞাটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই দিব। তোমরা একটু দেখে নাও যে কোনো প্রাকৃতিক কারণে কিংবা মনুষ্য সৃষ্ট কারণে বায়ুতে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে তার উপাদানগুলির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যখন মানব সমাজ এবং সমস্ত জীবকুলের পক্ষে ক্ষতিকর হয়ে পড়ে, সেই অবস্থাকে বলা হয় বায়ু দূষণ। এখন আমরা বায়ু দূষণের বিভিন্ন কারণগুলো দেখে নেব। বায়ু দূষণের বিভিন্ন কারণ রয়েছে, তবে আমরা সিলেবাস অনুযায়ী গ্রিন হাউস গ্যাস এবং এসপিএম এই দুটোর বায়ু দূষণের ভূমিকা আলোচনা করব। তো গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝায়? যেসব গ্যাসগুলো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে সেই গ্যাসগুলোকে আমরা বলি হচ্ছে গ্রিন হাউস গ্যাস। যেমন হচ্ছে নাইট্রাস অক্সাইড অর্থাৎ হচ্ছে N2O, কার্বন মনোক্সাইড অর্থাৎ CO, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ হচ্ছে CO2, মিথেন অর্থাৎ CH4, ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ CFC। এই যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাস। এইসব গ্যাসগুলো
দিন দিন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ঘটাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে, ফলে বায়ু দূষণ ঘটছে। এবার আমরা দেখব হচ্ছে বায়ু দূষণে এসপিএম এর ভূমিকা। তো এসপিএম এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তো কি এই এসপিএম? এই এসপিএম হচ্ছে বিভিন্ন যানবাহন এবং জ্বালানি থেকে যেসব ধোঁয়া নির্গত হয়, ধুলো নির্গত হয়, সেগুলো বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। এদের আকৃতি মোটামুটি 10 মাইক্রোমিটার থেকেও কম হয়। তো এই কণাগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং বাতাসটাকে দূষিত করে। এই কণাগুলো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের রোগ হতে পারে। পরীক্ষায় আমাদের জিজ্ঞাসা করতে পারে যে কয়েকটি এসপিএম ঘটিত রোগের নাম লিখো। তো সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে যে কয়েকটি এসপিএম ঘটিত রোগের নাম হচ্ছে অ্যানথ্রাকোসিস, সিলিকোসিস, বিজিনোসিস এবং অ্যাসবেস্টোসিস। তো তোমরা মনে রাখবে, যেসব শ্রমিকগুলো কয়লা খনিতে কাজ করে তাদের সাধারণত অ্যানথ্রাকোসিস বা হচ্ছে ব্ল্যাক লাং ডিজিজ রোগটা হতে পারে। আর যেসব শ্রমিকগুলো কাঁচের কারখানাতে কাজ করে তাদের সিলিকোসিস রোগ হতে দেখা যায়। একইভাবে তুলোর শ্রমিকদের বিজিনোসিস এবং অ্যাসবেস্টোসিস কারখানায় কর্মরত শ্রমিকদের অ্যাসবেস্টোসিস রোগ হয়। তো এখন আমরা দেখব হচ্ছে বায়ু দূষণের ফলাফলগুলো কী কী। তো বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, ওজোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে এবং ফুসফুসের বিভিন্ন রোগ দেখা যায়। তো এই যে অ্যাসিড বৃষ্টি বলতে কি বোঝায়? আমরা জানি যে বায়ুমণ্ডলে এই যে সালফার ডাইঅক্সাইড কিংবা নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো রয়েছে। এই গ্যাসগুলো যখন বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে, যেমন সালফার ডাইঅক্সাইড যদি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 উৎপন্ন করে, সেটা বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটিতে পতিত হয়। এবার যদি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি আমরা, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে এবং সেক্ষেত্রে নাইট্রাস অ্যাসিড অর্থাৎ HNO2 এবং নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3 রূপে বৃষ্টির জলের সঙ্গে মিশে মাটিতে পতিত হয়। তো এই ধরনের বৃষ্টিকেই আমরা বলি হচ্ছে অ্যাসিড বৃষ্টি। আর তোমরা মনে রাখবে যে অ্যাসিড বৃষ্টির পিএইচ এর মান হচ্ছে 5.6 এর নিচে, আর এমনি সাধারণ জলের পিএইচ এর মান হচ্ছে 7। তো এই যে অ্যাসিড বৃষ্টি রয়েছে, অ্যাসিড বৃষ্টির ফলে বেশ কিছু ক্ষতি হতে পারে। যেমন 1 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে মৃত্তিকার উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি মাটির যে পিএইচ সেই পিএইচটাকে অত্যন্ত কমিয়ে দেয় এবং এর ফলে মাটিতে থাকা যে বিভিন্ন উপকারী জীবাণুগুলো তারা মারা যায়। 2 নম্বরে আমরা বলতে পারবো যে অরণ্য এবং গাছপালার উপর প্রভাব। অ্যাসিড বৃষ্টি যখন গাছপালার উপরে ঝরে পড়ে তখন গাছের যে পাতার মধ্যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিল নষ্ট হয়ে যেতে পারে এবং সেই গাছ খাদ্য তৈরি করতে না পেরে মারা যেতে পারে। 3 নম্বরে আমরা বলতে পারি যে মানব স্বাস্থ্যের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। অ্যাসিড বৃষ্টি সরাসরি মানব স্বাস্থ্যের উপর ক্ষতি করতে না পারলেও বৃষ্টিতে যদি অ্যাসিডের পরিমাণ যথেষ্টই বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ত্বকে জ্বালাপোড়া করতে পারে কিংবা ফুসফুসের বিভিন্ন রোগ হতে পারে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস প্রভৃতি। এছাড়া আমরা বলতে পারি যে হচ্ছে বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো রয়েছে, যেমন হচ্ছে তাজমহল, লালকেল্লা প্রভৃতি, এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির ফলে ক্ষয় হয়ে যেতে পারে। যেমন আমরা বলতে পারি যে আমরা জানি হচ্ছে তাজমহল মার্বেল পাথর দিয়ে তৈরি অর্থাৎ CaCO3 দিয়ে তৈরি। এটার সঙ্গে যখন বৃষ্টির জলের সঙ্গে যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 ঝরে পড়ে সেটা বিক্রিয়া করে, তৈরি করে হচ্ছে CaSO4 অর্থাৎ ক্যালসিয়াম সালফেট প্লাস CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং H2O অর্থাৎ জল। তো এইভাবে মার্বেল পাথরে অ্যাসিড বৃষ্টি ক্ষয় ধরিয়ে দিতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে স্টোন লেপ্রোসি বা হচ্ছে স্টোন ক্যান্সার। এবার আমরা দেখব হচ্ছে বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে। আমরা যে বললাম যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বায়ুতে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো তৈরি হচ্ছে, যেমন হচ্ছে CFC, CO2 প্রভৃতি। তো এই যে বিশেষত CFC এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসটা বায়ুমণ্ডলে যে ওজোন স্তর রয়েছে স্ট্রেটোস্ফিয়ার নামক স্তরটিতে, সেই ওজোন স্তরে ক্ষয় করে দিতে পারে। তো এইভাবে বায়ু দূষণের ফলে
ওজন গহ্বর সৃষ্টি হচ্ছে। এবার আমরা দেখব হচ্ছে ফুসফুসের রোগ। তো বায়ু দূষণের ফলে আমরা আগে জেনেছি যে হাঁপানি, এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, অ্যালার্জি প্রভৃতি রোগ হতে পারে। তো আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জল দূষণ, শব্দ দূষণ এবং মাটি দূষণ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।